যাবো, আমরা বাসায় থাকি। আঙ্গুর মনে করেন আমরা বাইরের তো নেই, খুবই কষ্ট করে কেনাকাটা করে খাই। কেউ কারো আত্মীয় আছে, স্বজন আছে, কারো আত্মীয় স্বজনের বাসায় যা, কেউ যায় না, হয়তো কেউ কেনাকাটা খা, এই অবস্থা। এই অবস্থা। আর এই পুরো গ্রামে তাও আনুমানিক কতগুলো কোরবানি হইতে পারে? যারা গরিব মানুষ মানে কিনা খাইতে পারে না, তার কোরবানি হইলো একটু বড় লোকের বাসা যায় চায় চুয়ে নিয়ে এসে খা। দুপাশে ব্রহ্মপুত্র নদ আর মাঝখানে দ্বীপের মতো জেগে ওঠা গ্রামটির নাম কুলুরচর ব্যাপারী পাড়া। এই কুলুরচর ব্যাপারী পাড়া গ্রামটি ভৌগোলিকভাবে শেরপুর জেলার অন্তর্ভুক্ত হলেও এই গ্রামে বসবাস করায় প্রায় 8 থেকে 10 হাজার মানুষজনের জীবন জীবিকা জামালপুর জেলার উপর নির্ভর করে। জেলা শহর শেরপুরের দূরত্ব 16 কিলোমিটার, যার জন্য কুলুরচরে মানুষজন ছোট একটি সাঁকো পার হয়ে জামালপুর শহরে আসেন জীবন জীবিকার সন্ধানে। কোনো এক সময় ব্রহ্মপুত্রের ভাঙন আর ভয়াবহ বন্যার কারণে কুলুরচরে অনেক পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে। তারা এখন অনেকে মানবেতরভাবে জীবনযাপন করছেন। ভোরের আলো ফুটে উঠতে এই গ্রামে খেটে খাওয়া মানুষজন বেরিয়ে পড়েন জীবিকা নির্বাহ করার জন্য। এই গ্রামের প্রায় 95% মানুষ দরিদ্র পরিবারে বসবাস করে থাকেন। গ্রামের প্রায় সব মানুষ গরিব হওয়ায় এই গ্রামে কোরবানি হয় না বললেই চলে। আজকে আমরা এই কুলুরচর ব্যাপারী পাড়া মুসলিম গ্রামটি আপনাদের ঘুরে দেখাবো, সেই সাথে এই গ্রামে বসবাস করা সাধারণ মানুষজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। গ্রীষ্মের প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে বেরিয়ে পড়লাম মুসলিম প্রধান দরিদ্র গ্রাম কুলুরচর ব্যাপারী পাড়ার উদ্দেশ্যে। ব্রহ্মপুত্র নদের কুল ঘেঁষে জামালপুর শহর বাইপাস ধরে কিছুটা পথ চলতে চোখের সামনে ভেসে উঠল সবুজ প্রকৃতিতে ঘেরা কুলুরচর একাংশ। গ্রামটি দরিদ্র অধ্যুষিত হলেও এই গ্রামের সবুজ শ্যামল প্রকৃতি এবং গাছপালা যে কাউকে মুগ্ধ করে তুলবে। এই গ্রামে প্রবেশ করতে হলে প্রথমে ভাঙ্গা এবং জরাজীর্ণ একটি সেতু পার হতে হবে। এটাই আমাদের মেন যাতায়াতের রাস্তা, যে কারণে আমাদের আসতে হয়, যাইতে হয়। এখানে ওই পিষ্টে 6-7 হাজার লোক বসবাস করে, যে কারণে এই ব্রিজটাই মেন। ওই পিষ্টে লোকজন কমা আসা যাওয়া করে, যে কারণে ওই ব্রিজটা নর্মাল। এইটা জরুরি দরকার, এই ব্রিজটা আমাদের জরুরি দরকার, কিন্তু সরকারে কোনো রকম কাজ করছে না, এই ব্রিজের দিক তাকাচ্ছে না। আমরা চাই এই ব্রিজের কাজ যত তাড়াতাড়ি দ্রুত করলে আমাদের জন্য ভালো, আমাদের গ্রামের জন্য ভালো। তার মানে এই কুলুরচর ব্যাপারী পাড়া গ্রামের এই ব্রিজ দিয়ে সবচেয়ে বেশি লোকজন যাতায়াত করে থাকে। এই ব্রিজ দিয়ে হাজার হাজার লোক, শুধু এক গ্রামের লোক না, বাইরে থেকে যদি কোম্পানির কিছু আসে, এমনি বাইরের থেকে যেগুলো লোকজন আসে, ঘুরতে আসে, তারাও যাতায়াত করে, যে কারণে যাতায়াতের সমস্যা হয়। কিছুদিন আগে ওই যে ওইখানে ভাঙা আছে, সেই ভাঙা দিয়ে 3 জন লোক পড়ে যায়, তাদের কোমরও ভেঙে গেছে, একজনের কোমর ভেঙে গেছে, একজনের হাত ভেঙে গেছে। তো আমরা সরকারের কাছে একটা দাবি জানাই, যদি সরকারের প্রধানমন্ত্রী দেখে থাকে আমাদের এই ব্রিজে যত দ্রুত পায় সে যেন কাজটা ধরার চেষ্টা করে। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হলো এই ব্রিজটা আনুমানিক কত বছর আগে নির্মাণ করা হয়েছে? আনুমানিক 20 বছর আগে। 20 বছর? এর মধ্যে কোনো সংস্কার করা হয় না? এর ভিতরে কোনো সংস্কার করা হয়নি। এই যে দেন এগুলো লড়ে হাত দিয়ে দেখেন আপনি, তাহলে তো অনেক ঝুঁকিপূর্ণ, বিশেষ করে বাচ্চাদের জন্য। তো আমরা শুনছিলাম সেই জরাজীর্ণ ব্রিজের কথা সাধারণ মানুষদের কাছে। তারা আমাদের জানালো এই পুরো গ্রামের কিন্তু একটা মাত্র ব্রিজ, এই ব্রিজ দিয়ে প্রায় 8 থেকে 9 হাজার মানুষজন চলাচল করে থাকে। আর এই ব্রিজ একমাত্র তাদের আশা ভরসা। শুধু মানুষ নয়, এই ব্রিজের উপর দিয়ে কিন্তু বিভিন্ন রকমের যানবাহনও যাতায়াত করে থাকে। 10 বছর আগে নির্মাণ করা জরাজীর্ণ এই সেতুটি দিয়ে প্রতিদিন প্রায় 8 থেকে 10 হাজার মানুষজন চলাচল করে থাকেন। দরিদ্র অধ্যুষিত কুলুরচর ব্যাপারী পাড়া গ্রামের প্রায় সব মানুষজন ক্ষুদ্র ব্যবসা করে থাকেন। কেউ চটপটি, হালিম, আইসক্রিম ও বাচ্চাদের খেলনা সামগ্রী থেকে শুরু করে ভ্রাম্যমাণ আচার বিক্রেতাও বাড়িতে বাড়িতে গিয়ে ফেরি করে জিনিস বিক্রি করে থাকেন। এই গ্রামের অনেক মহিলা মাথায় করে থালা বাসন বিক্রি করে থাকেন। আমরা এই পুরো গ্রাম ঘুরে দেখেছি, কুলুরচর গ্রামের অনেক শিশু ভিক্ষাবৃত্তির সাথে জড়িত। আমাদের দেশের সবচেয়ে গরিব জনগোষ্ঠী হিসেবে বেদা জনগোষ্ঠীকে ধরা হয়ে থাকে। এই গ্রামের মানুষরা বেদা জনগোষ্ঠী না হলেও বেদেদের মতো দরিদ্র আর পরিবারের বেশি জনসংখ্যা হওয়ায় কষ্ট করে বেঁচে থাকতে হয়। কুলুরচর ব্যাপারী পাড়া গ্রামের মানুষদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম, এই গ্রামের প্রায় 95% মানুষ দরিদ্র হওয়ায় প্রতি বছর পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদে এই গ্রামে তেমন কোনো কুরবানি হয় না। এই এলাকাতে কুরবানি অনেক কম হয়। ওই মুহূর্তে আপনারা কি করেন? আমরা কই যাবো, আমরা বাসায় থাকি। আঙ্গুর মনে করেন
আমরা বাইরের তো নেই খুবই কষ্ট করে কেনাকাটা করে খাই। যে একবারে মনে করে একবারে পায় না হে তো যে চায়ে সিমটে খা, ওই যে চায়ে সিমটে আইনে আইনে আর যারা কুরবানি দেয় শহরে তারা তো ঠিকমতো মাংস দেয় না, এই নে সব ফ্রিজ ভরে, সব ফ্রিজ ভরে রাখি দেয়। এই সব অবস্থা। ফ্রিজ ভরে রেখে দে, ওই যে 2 টুকরা 1 করে দিয়ে যাও 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 খেদাই দে। কি করবো? ওই এটা কিন্তু আসলে কুরবানির নিয়ম না। কুরবানির নিয়ম হলো 3টা ভাগ করা। 3টা ভাগ হলো গরিব মানুষদের দিব, তারা রাখবো, এবং হচ্ছে সমাজের জন্য। কিন্তু আসলে সঠিকভাবে বন্টন করে না তারা। না এই চটপটি, ফুচকা, আচার এগুলি বিক্রি করে খাই আমরা। আর যারা গরিব মানুষ মানে কিনা খাইতে পারে না, তার কোরবানি হইলো বড় লোকের বাসে যায় চায় চুয়ে নিয়ে এসে খা। তা তো শহরে অনেক লোকজন খারাপ ব্যবহার করে তাদের সাথে। খারাপ ব্যবহার করলে কি করেন যাবে? গরিব মানুষের তো খাওয়া লাগবে। সরকার মাংস দাম তার কমাই দিতেছে না, 800 টাকা কেজি। গরিব মানুষ কি কামাই করে আর কি খাবো? সরকার যদি আমাদের দিকে তাকাইতো যে গরিবের জন্য জিনিসের দাম কমুক, এমন জিনিসের দাম ভাই 5 টাকা কামাই করলে 8 টাকায় খরচ হয়। হ্যাঁ, এরকম অবস্থা হয়ে গেছে। সাধারণ মানুষদের জীবনযাপন করতে খুব কষ্টকর হয়ে গেছে। জায়গা জমিন থাকার মতো অবস্থা নাই। নদী ভাঙে নিয়ে গেছিল গে, এই যে জায়গায় যাই আল্লাহ মা ভাইছে নিয়ে ঘর তুলে আসি। তো আমরা কথা বলছিলাম কুলুরচর ব্যাপারীপাড়া এলাকার সাধারণ মানুষদের সাথে। তারা জানালো এই এলাকায় কিন্তু তুলনামূলকভাবে কুরবানি খুব কম হয়, এবং এই এলাকার মানুষজন যারা রয়েছে তারা কিন্তু জামালপুর শহরে কুরবানির মাংস আনার জন্য যান। এবং এই কুলুরচর ব্যাপারীপাড়া শেরপুর জেলা হলেও তারা কিন্তু সবসময় জামালপুর জেলায় সবসময় হাট বাজার করে থাকেন। তাদের জামালপুর জেলার সাথে বেশ যোগাযোগ রয়েছে। আর এটা কিন্তু জামালপুর জেলার থেকে একদম কাছে, নদীর এপারে হচ্ছে জামালপুর জেলা, এবং এখান থেকে শেরপুর জেলা হচ্ছে প্রায় 15 থেকে 16 কিলোমিটার। তো এই মুহূর্তে আমি রয়েছি শেরপুর জেলার কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামে। আর এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আপনারা দেখতে পাচ্ছেন কত সবুজ শ্যামল গাছপালা। এরকম গাছপালা কিন্তু অনেক গ্রামে নেই, শুধু মাঠ আর মাঠ। যেমন আমরা টিনের চর, শিলদাচরে গিয়েছিলাম, ওই গ্রামগুলোতে কিন্তু আমরা এরকম ঘরবাড়ি দেখতে পাই নাই, শুধু বালুচর দেখতে পেয়েছি। এ থেকে বোঝা যায় কুলুরচরের মানুষদের কুরবানি ঈদ কেমন কাটে। কুলুরচরের দরিদ্র মানুষরা প্রতি বছর কুরবানি ঈদে জামালপুর শহরের ধনাঢ্য ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে মাংস সংগ্রহ করে থাকেন। ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই বেরিয়ে পড়েন শহরের অলি থেকে গলিতে মাংসের খোঁজে। এই গ্রামটির অধিকাংশ মানুষদের মুখে সারা বছর 1 টুকরো মাংস না জুটলেও কুরবানি ঈদ এলে কয়েক টুকরো মাংস হয়তো তাদের কপালে জুটে। শহরের প্রতিটি বাড়িতে কুরবানি আর মাংসের যখন ছড়াছড়ি, ঠিক তখন উল্টা চিত্র দেখা যায় 8 থেকে 10 হাজার মানুষজন বসবাস করা শেরপুরের কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামটিতে। পুরো গ্রামে তাও আনুমানিক কতগুলো কুরবানি হইতে পারে? 8-10টা তো হয় আর কি। 8-10টা। এই প্রায় 8-10 হাজার মানুষের মধ্যে মাত্র 8-10টা কুরবানি হয়। এখন যার যার সাহায্য আছে সে যায়, যার সাহায্য নাই সে যায় না। তাই তো, মানুষের সাধ্য অনুযায়ী তো কুরবানি দিবে, তাই না? আয় উন্নতি কম। আর কুরবানি হচ্ছে মূলত বড় লোকদের জন্যই, এটা গরিবদের জন্য বাধ্যতামূলক না। যারা শিল্পপতি ধনী মানুষ তাদের জন্য কুরবানি, তারা 3টা-4টা করে দেয়। সাধারণ মানুষের তো জিনিসের দাম বাড়তেই, সাধারণ মানুষ তো মনে করেন এখন পায় না। তো আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, এই কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামে কিন্তু প্রায় 8 থেকে 10 হাজার মানুষজন। এই 8 থেকে 10 হাজার মানুষজনের মধ্যে মাত্র 8 থেকে 10টা কুরবানি হয়ে থাকে। তার মানে বোঝা যায় এখানে প্রায় 99% মানুষ গরিব, যার জন্য এখানে কিন্তু কুরবানি দেওয়া হয় না। তো এই বিষয়টি আজকে আমরা আপনাদের উপস্থাপন করতেছি যে এই গ্রামে যে কুরবানি হয় না, এবং এই গ্রামটা কত দরিদ্রতম একটি গ্রাম। হ্যালো বন্ধুরা, কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের মানুষদের জীবনযাপন সম্পর্কে আপনাদের আরও কিছু তথ্য জানিয়ে দেই। কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের প্রায় সব মানুষ দরিদ্র হওয়ায় এখানে বসবাস করা অধিকাংশ পরিবার সন্তানদের লেখাপড়া করাতে চান না। পুরো গ্রাম ঘুরে দেখেছি, একটি মাত্র প্রাথমিক বিদ্যালয় রয়েছে, নেই কোনো হাই স্কুল বা কলেজ। কোনো পরিবারের ছেলেমেয়েরা প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারে না, তার আগে তাদের জীবন জীবিকার তাগিদে বেরিয়ে পড়তে হয়। এই গ্রামে প্রায় 20 ভাগ মানুষ শিক্ষিত। আর এই গ্রামে যেসব শিশুরা জন্মগ্রহণ করেন এদের বেশিরভাগ কিন্তু লেখাপড়া করেন না। এই গ্রামের বেশিরভাগ মানুষ কিন্তু কর্মজীবী এবং তারা শ্রমজীবী। একটু বড় হলে কিন্তু বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন রকম কাজকর্মে তারা দিয়ে দেন, যেন তারা টাকা ইনকাম করতে পারে, সেই টাকা দিয়ে তাদের সংসারটা চলে। আর এই গ্রামের মানুষজন কিন্তু খুব সহজ সরল, তারা সহজ সরলভাবে জীবনযাপন করে থাকে সবসময়। তো ভাই একটা কথা বলতে চাই, তুমি কি লেখাপড়া করো? জি, এখন লেখাপড়া বাদ। এখনকার বাদ দিছো? কেন বাদ দিছো? এমনি কেন, একটু বলো তো আমাদের, কেন বাদ দিছো লেখাপড়া? এমনি বাদ দিছি, ভালো লাগে না। ভালো লাগে না? না।
তোমার তো এখনকার লেখাপড়া করার বয়স, এই বয়সে লেখাপড়া বাদ দেওয়া কি ঠিক হয়েছে নাকি ফ্যামিলি কোনো সমস্যা একটু বলো তো? না না ফ্যামিলি সমস্যা এমনি এমনি বাদ দিছো লেখাপড়া? ও আচ্ছা ঠিক আছে। তো ভাই তুমি তো লেখাপড়া করো? জি। কোন ক্লাসে পড়ো? ক্লাসে না, মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় পড়ো? আচ্ছা। জি। তোমরা কি করে লেখাপড়া করো? না, লেখাপড়া করো না কেন? এমনি বন্ধু বান্ধবের সাথে ঘুরবার খারাপ হয়েছি, আর এমনি তো বেকার বই থাই, ভালো লাগে না লেখাপড়া করতে। কিন্তু এইটুকু সময় তো তোমাদের লেখাপড়া করার টাইম, লেখাপড়া করবা, স্কুলে যাবা, তারপর হচ্ছে মানে অন্যরকম থাকবা, ঠিক আছে, কিন্তু এখনকার লেখাপড়া বাদ দিলে ভবিষ্যতে কি করবা? ভবিষ্যতে কি করবো ওটা তো চিন্তা করে কেউ বাদ দেয় না। না তারপরও একটা আছে না, ভবিষ্যৎ আছে না, যে ভবিষ্যতে কোন ব্যবসা করবা বা বাণিজ্য করবা, কি চিন্তা ভাবনা আছে একটু বলো আমাদের। এখন আমার চিন্তা আমি একটা দোকান দেবো। দোকান দিবা? হয়। এটা চিন্তা? তুমি তো লেখাপড়া করো না? জি না, কেন বাদ দিছো? ভালো লাগে না। ভালো লাগে না এর জন্য বাদ দিছো? জি। আচ্ছা, আমরা দেখলাম এখানে 4 থেকে 5 জন ছেলেরা, তো সবার সাথে কথা বললাম, এখানে মাত্র একজন ছেলেকে আমরা পেয়েছি, সে লেখাপড়া করে, আর বাকি 4 জন কিন্তু লেখাপড়া করে না, অর্থাৎ 5 জনের ভিতর একজন লেখাপড়া করে। তার মানে সাক্ষরতার হার হচ্ছে 20 ভাগ, অর্থাৎ 100 জনের মধ্যে 20 জন। তো এই হচ্ছে এই গ্রামের বৈশিষ্ট্য। তবে আমি চাই যে এই গ্রামের যারা বাসিন্দা রয়েছে তাদের সামনের প্রজন্মগুলো লেখাপড়া করবে এবং তারা স্কুলে যাবে, এ হচ্ছে প্রত্যাশা। তুমি বিয়ে করার পর যখন ছেলেমেয়েরা হবে, তোমার সন্তান হবে, তখন কি তাদের লেখাপড়া করাবা না তোমার মতো বানাবা? করাবো। এই কথা বলছেন ভাই, আমার বাচ্চার মনে একবারে মনে করলেন আমরা দরকার হলে ভিক্ষা করে হলেও ওদের লেখাপড়া করাবো। আমরা তো খারাপ হয়ে গেছি। ইচ্ছা আছে লেখাপড়া করানো? জি। কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের অধিকাংশ পরিবারের 6 থেকে 7টি করে সন্তান রয়েছে। এতে করে একদিকে যেমন দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ঠিক অপরদিকে ভরণ পোষণের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। মূলত শিক্ষার হার কম থাকায় ও পরিবার পরিকল্পনা বিষয়ে ধারণা কম থাকার ফলে দিনে দিনে কুলুরচরের জনসংখ্যা যেন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে আপনারা আমার পিছনে যে স্কুলটি দেখতে পাচ্ছেন, এই স্কুলটি হচ্ছে কুলুরচর ব্যাপারীপাড়ার একমাত্র প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয় ছাড়া আর কোনো স্কুল নেই এই পুরো গ্রামে। তো এই গ্রামে কিন্তু প্রায় 7 থেকে 8 হাজার লোকজন বসবাস করে, এবং সেই 7 থেকে 8 হাজার মানুষের যে সন্তানরা রয়েছে তারা কিন্তু এই স্কুলে লেখাপড়া করে থাকেন। শতভাগ মুসলিম বসবাসকারী এই গ্রামটিতে আমরা অনেক মাজার দেখতে পেরেছি। এখানকার মানুষরা মাজারকে বেশ গুরুত্ব দিয়ে থাকেন। পুরো গ্রামটিতে কমপক্ষে 10 থেকে 15টি মাজার রয়েছে। প্রান্তিক অনেক গ্রামীণ জনপদে বসবাস করা লাখ লাখ মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নয়ন ঘটলেও ব্রহ্মপুত্র নদীর মাঝখানে দরিদ্র গ্রাম কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। দরিদ্র বিবেচনায় রাষ্ট্রের উচিত এই গ্রামের মানুষদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা। হ্যালো বন্ধুরা, এই ছিল মুসলিম গ্রাম কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের আজকের ভিডিও। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আর আপনাদের রিকোয়েস্ট করবো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরো নতুন নতুন ডকুমেন্টারি নিয়ে আসবো। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ তানভীর ইসলাম।